হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের 3 নাম্বার লেকচার শুরু করব। তো আজকে আমরা প্রথমে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, তারপর উপশক্তি স্তরের ধারণা, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি ও পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আমরা জানি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা, প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা টু এন স্কোয়ার, যেখানে এন হচ্ছে প্রধান শক্তি স্তর। তাহলে এখানে n = 1 হলে ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা = 2n স্কয়ার, 2 × 1 এর উপর স্কয়ার = 2। n = 2 হলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 2 স্কয়ার = 2 × 4, 4 × 8টি। n = 3 হলে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা 2 × 2^3। তাহলে কি 2 × 4, 4 × 8, 8 × 16 ভাই, 2 × 4, 4 × 8, 8 × 16টা। সরি, আই এম ভেরি সরি। আমি কি করছি এটা? 2n স্কয়ার, সেই জন্য তো বলে না 3 স্কয়ার। তাহলে 3 × 3 = 9, 9 × 2 = 18টি। n = 4 হলে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা 2 × 4 এর উপর স্কয়ার = 32টি। তো এভাবে বের করা যায়। তো এটা ঠিক থাকে, 1 থেকে 18টা মৌলের জন্য এটা ঠিক থাকে, 18, 19, 20 পর্যন্ত ঠিক থাকে। দেখা যায় যে পরে আর এই নিয়মটা খাটে না। যেমন তো কত থেকে খাটে না, দেখা যাচ্ছে 19 এর ওই দিক থেকে খাটে না। তো n = ধরো আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস বের করি, ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম দিয়ে করি। আমরা জানি কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6টি। তাহলে কার্বনের ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রধান, n = 1 প্রধান শক্তি স্তর, এটা হচ্ছে n = 2 দ্বিতীয় শক্তি স্তর। তাহলে আমরা জানি n = 1 এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, তাই প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন দিয়ে দেই। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন ধরে, কিন্তু কার্বনে যেহেতু 6টি, প্রথম শক্তি স্তরে 2টা দিছি, আর দ্বিতীয় শক্তি স্তরে 4টা ইলেকট্রন। তাহলে চারটা ইলেকট্রন। তো এরকম করে করা হয়, কিন্তু এর কিছু দেখা যায় যে 19-এর পর থেকে এর ব্যতিক্রম পরিলক্ষিত হয়। তাই আমাদের কি উপশক্তি স্তর সম্পর্কে ধারণা নিতে হয়। দেখা যায় 18 পটাশিয়াম 19তম ইলেকট্রনটি, ক্যালসিয়ামের 19 ও 20তম ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে যায়। তো এটার জন্য আমাদের
উপশক্তি স্তরের ধারণা থাকতে হবে। উপশক্তি স্তর হচ্ছে প্রধান শক্তি স্তরগুলোকে এই শক্তি স্তর প্রধান শক্তি স্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। আবার এই প্রধান শক্তি স্তরগুলো বিভিন্ন উপশক্তি স্তরে বিভক্ত হয়। তো উপশক্তি স্তরগুলো বিভক্ত হয় এই প্রধান শক্তি স্তর দ্বারাও। প্রধান শক্তি স্তরকে আমরা এন দ্বারা প্রকাশ করি আর উপশক্তি স্তরকে এল দ্বারা। এল এর মান হচ্ছে n-1। তাহলে উপশক্তি স্তরে হচ্ছে উপশক্তি স্তরের মান। উপশক্তি স্তরের মান ইকুয়াল n-1। এখানে যদি এল এর মান l is equal 0, l is equal 1, এই জায়গায় উপশক্তি স্তরের মান l is equal n-1। যদি l এর মান l is equal 0 হয় তাহলে সেটা হচ্ছে s অরবিটাল। উপশক্তি স্তরগুলো বিভিন্ন অরবিটালে বিভক্ত থাকে, যেমন s p d f এই চারটা অরবিটালে বিভক্ত থাকে। s p d f এই চারটা অরবিটালে বিভক্ত থাকে, যেখানে l এর মান 0 হলে সেটা হচ্ছে s অরবিটাল, l is equal 1 হলে p অরবিটাল, l is equal 2 হলে d অরবিটাল, l is equal 3 হলে f অরবিটাল হয়ে থাকে। তাহলে n is equal 1 হলে কি কি অরবিটাল হয়ে থাকে আমরা জানি। n is equal 1 হলে এটা হচ্ছে l এর মান, l is equal n-1। তাহলে যেহেতু n এর মান 1 - 1 is equal 0, 0 হচ্ছে s অরবিটাল। তাহলে n is equal 1 হলে সেটা হচ্ছে শুধু s অরবিটাল থাকবে। n is equal যদি 2 হয় হলে l এর মান n-1, তাহলে n এর মান 2 - 1 is equal কত? 1। তাহলে l এর মান n is equal 1 হলে l এর মান 0 থেকে 1, 0 থেকে n-1। সরি, ভুল করেছি। উপশক্তি স্তরের মান হবে 0 থেকে l-1। n এর মান 0 থেকে, উপশক্তি স্তরের মান হচ্ছে 0 থেকে n-1। তাহলে এখানে হচ্ছে 1, যেহেতু 0 থেকে, তাহলে 0 থেকে 1, 0 হলে s, 1 হলে p। তাহলে n is equal 1 হলে দুইটা অরবিটাল পাওয়া যায়, সেটা হচ্ছে s আর p। আর n is equal যদি 3 হয়, 3 হলে l এর মান n-1, তাহলে 3 - 1, তাহলে এটা হচ্ছে 2, 1, 0, 0 থেকে প্লাস 0 থেকে n-1 পর্যন্ত উপশক্তি স্তরের মান। তাহলে 2s, 0 হলে আমরা জানি s, 1 হলে p আর 2 হলে d। তারপর n is equal 4 হলে এখানে কি দেখা যাবে? n is equal 4 হলে l is equal 4 - 1 is equal 3, 2, 1, 0। তাহলে s p d f। n is equal 4 হলে s p d f এই চারটি অরবিটাল সম্ভব। তাহলে পরীক্ষায়
যদি কোশ্চেন আসে যে 2D সম্ভব কিনা, 2D সম্ভব কিনা, না 2D এটা পরে পরে একটু পর। তো এখন ধরো এগুলো আমরা ফ্ল্যাট দিয়ে পড়ে যে একটা 4 তলা বিল্ডিং, একতলা, 2 তলা, 3 তলা, 4 তলা। তো 4 তলা বিল্ডিং, তো বিল্ডিং গুলোতে তো এক একটা বিল্ডিং এ কয়েকটা করে ফ্ল্যাট থাকে। তো ধরো এক নাম্বার কে কি n ইজ ইকুয়াল 1, 1 হলে আমরা জানি কে শেল, কি লেখা ভালো হবে, n ইজ ইকুয়াল 1 হলে কে শেল, n ইজ ইকুয়াল 2 হলে এল শেল, n ইজ ইকুয়াল 3 হলে এম শেল, n ইজ ইকুয়াল 4 হলে এন শেল। তো এক নাম্বার কি একতলায় মাত্র একটা মাত্র ফ্ল্যাট, 2 তলায় 2টা ফ্ল্যাট, 3 তলায় 3টা ফ্ল্যাট, 4 তলায় হচ্ছে 4টা ফ্ল্যাট, 1 2 3 4, তাহলে 4 তলায় 4টা ফ্ল্যাট। তো এক নাম্বার ফ্ল্যাটে কি বসতে পারবে, n ইজ ইকুয়াল 1 হলে আমরা জানি শুধু s অরবিটাল, s হচ্ছে একটা ফ্ল্যাট, p একটা ফ্ল্যাট, d একটা ফ্ল্যাট, f একটা ফ্ল্যাট ধরি নেই বোঝার সুবিধার্থে। তাহলে এক নম্বরে শুধু কি s অরবিটাল, দুটো s ফ্ল্যাট। তো একটা করে ফ্ল্যাটে কয়টা রুম থাকে, কয়জন একটা করে ফ্ল্যাটে কয়টা রুম থাকে সেটা আমাদের বের করতে হবে। তো এটা সূত্র হচ্ছে ফ্ল্যাটের রুমের সংখ্যা, রুম ইজ ইকুয়াল 2l প্লাস 1, এটা হচ্ছে রুমের সংখ্যা, মানে কি অরবিটালের সংখ্যা, রুম, প্রতিটি ফ্ল্যাটে রুমের সংখ্যা এস, উপশক্তি স্তরের মান অনুযায়ী রুমের সংখ্যা। তাহলে এখানে যদি আমরা এস অরবিটাল, এস ফ্ল্যাটের জন্য রুম সংখ্যা বের করতে চাই, তাহলে 2 ইন্টু এস এর এল এর মান 0 প্লাস 1 ইজ ইকুয়াল 1 একটি। তাহলে পি এর যদি বের করতে চাই 2 ইন্টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল 3টি। ডি এর জন্য যদি বের করতে চাই তাহলে কত, 2 ইন্টু 2 প্লাস 1 ইজ ইকুয়াল 5। আর এফ এর জন্য যদি বের করতে চাই তাহলে 2 ইন্টু 3 প্লাস 1 ইজ ইকুয়াল 7। তো আমাদের এস ফ্ল্যাটের জন্য রুম সংখ্যা হচ্ছে একটি, পি ফ্ল্যাটের জন্য রুম সংখ্যা 3টি, ডি ফ্ল্যাটের জন্য রুম সংখ্যা 5টি, এফ ফ্ল্যাটের জন্য রুম সংখ্যা 7টি। তো এক একটা রুমে সর্বোচ্চ 2 জন করে থাকতে পারে, এক একটা রুমে সর্বোচ্চ 2 জন করে থাকতে পারে। তাহলে n ইজ ইকুয়াল 2 হলে আমরা জানি এস পি, n ইজ ইকুয়াল 3 হলে এস পি ডি, আর n ইজ ইকুয়াল 4 হলে এস পি ডি এফ। তো এখানে হচ্ছে 1s, 2 হচ্ছে 2s 2p, n ইজ ইকুয়াল 3 দিয়ে দিই সেটা 3s 3p 3d, 4s 4p 4d 4f। তো এগুলো হচ্ছে ফ্ল্যাট, যে এক নাম্বার নিচতলায় n ইজ ইকুয়াল 1-এ, প্রথম তলায় ফ্ল্যাট সংখ্যা একটা, রাজকীয় ফ্ল্যাট। n ইজ ইকুয়াল 2, 2 নাম্বার ফ্ল্যাটে 2টা ফ্ল্যাট, এস ফ্ল্যাট আর পি ফ্ল্যাট। 3 নাম্বার ফ্ল্যাটে কত, 3 নাম্বার ফ্ল্যাটে হচ্ছে 3টা ফ্ল্যাট, এস পি ডি। 4 নাম্বার ফ্ল্যাটে 4টা ফ্ল্যাট, এস পি ডি এফ। তো এক একটা ফ্ল্যাটের রুমের সংখ্যা আমরা জানি, এস ফ্ল্যাটের রুমের সংখ্যা হচ্ছে একটা, পি ফ্ল্যাটের রুমের সংখ্যা 3টা, ডি ফ্ল্যাটের রুমের সংখ্যা 5টা, এফ ফ্ল্যাটের রুমের সংখ্যা 7টা, হচ্ছে এস পি ডি এফ। তো এক একটা রুমে সর্বোচ্চ
দুইজন করে থাকতে পারে, তাহলে রুমের মেম্বার সংখ্যা কত হয়? এস এর ক্ষেত্রে 2টা, পি এর ক্ষেত্রে 3 দুগুণ 6, 6টা, ডি এর ক্ষেত্রে 5 দুগুণ 10, এফ এর ক্ষেত্রে কত 7 দুগুণ 14। এটা মূলত হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। তো একটা ফ্ল্যাটে 2জন করে থাকতে পারে, তাহলে এস এর ক্ষেত্রে 2টা, 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 পি এর ক্ষেত্রে 6টা, 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 ডি এর ক্ষেত্রে 10, 10, এফ এর ক্ষেত্রে 14টা। তো এখানে আরো অসীম ফ্ল্যাট অসীম তালা হতে পারে, এন ইকুয়াল 5, 5 তালা, 6 তালা, 7 তালা হতে পারে, কিন্তু তাহলে এই যে এস পি ডি এফ এই 4টা ফ্ল্যাটই থাকে, মানে এই 4টা অরবিটাল বোঝার সুবিধার্থে ফ্ল্যাট। তো একটা ফ্ল্যাটে 2জন করে থাকে, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যার। তো আশা করি এটা বুঝতে পারছো। এগুলো যদি মিশিয়ে দেই, আমরা আসলে যে একটা ফ্ল্যাটে 2জন করে বলছি, এটার তো আসলে একটা সূত্র আছে। তো অরবিটালে ইলেকট্রন সংখ্যা, অরবিটালে ইলেকট্রনের সংখ্যা, যে অরবিটালে ঘরের সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে অরবিটালে ঘরের সংখ্যা, অরবিটালে ঘর সংখ্যা। আর অরবিটালের ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল 2 × 2l + 1। তাহলে কি ঘর সংখ্যার সাথে 2 গুণ, একটা রুমে 2জন সর্বোচ্চ থাকতে পারে। তো এটা হচ্ছে অরবিটালে ইলেকট্রন সংখ্যার সূত্র। তো এখান থেকে এটা বের হয়। তাহলে এস এর মিলিয়ে দেখতে পারো, এস এর ক্ষেত্রে 2 × 0 + 1 ইজ ইকুয়াল কত? 2টা। পি এর ক্ষেত্রে এটা হচ্ছে এস, পি এর ক্ষেত্রে 2 × 2, 1 + 1, তাহলে কত? 6টা। ডি এর ক্ষেত্রে 2 × 2 × 2 + 1 ইজ ইকুয়াল 10টি ইলেকট্রন। আর এফ এর ক্ষেত্রে 2 × 2 × 3 + 1 ইজ ইকুয়াল 14টি। তো এগুলো ডাইরেক্ট মুখস্থ রাখো, পরীক্ষায় আসলে। এস এর ক্ষেত্রে 2টা ইলেকট্রন থাকে, পি এর ক্ষেত্রে 6টা, ডি এর ক্ষেত্রে 10, এফ এর ক্ষেত্রে 14টি ইলেকট্রন থাকে। আশা করি বুঝতে পারছো। তো এখানে পরমাণুতে ইলেকট্রন যে প্রবেশ করবে, প্রথমে কি নিচ থেকে প্রবেশ করবে, কি উপর থেকে প্রবেশ করবে, বা কি মাঝ বরাবর প্রবেশ করবে? ইলেকট্রন প্রবেশের একটা নীতিমালা রয়েছে, এগুলো মিশিয়ে দেই। ইলেকট্রনের প্রবেশের নীতিমালা হচ্ছে, যে অরবিটালে ইলেকট্রনের শক্তি কম সেখানে প্রথমে ইলেকট্রন প্রবেশ করে, আর যে অরবিটালে ইলেকট্রনের শক্তি বেশি সেখানে পরে ইলেকট্রন প্রবেশ করে। মানে যে অরবিটালে ইলেকট্রন শক্তি কম, যে অরবিটালে শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, যে অরবিটালে শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করে। অরবিটালের শক্তির মান প্রথমে লিখে দিই, যে অরবিটালে শক্তি কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করে। আর যে অরবিটালে শক্তি বেশি ইলেকট্রন
সেখানে পরে প্রবেশ করে। আর দুটি অরবিটালে যদি শক্তির মান সেম হয়, দুটি অরবিটালে যদি শক্তির মান সেম হয়, দুটি অরবিটালে যদি শক্তির মান সেম হয়, তাহলে প্রথমে যেই অরবিটালে এন এর মান কম, প্রধান শক্তি স্তরের মান কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে দুটি অরবিটালের শক্তি সমান হলে যেই শক্তি স্তরে যেই অরবিটালে প্রধান শক্তি স্তর বা এমনি শুধু শক্তি স্তরের মান কম, শক্তি স্তর এন এর মান কম, ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করে। আগে প্রবেশ করে। তো শক্তির মান কত? যে কোনো শক্তি স্তরে শক্তির মান হচ্ছে, যে কোনো অরবিটালের শক্তির মান, যে কোনো অরবিটালে শক্তির মান হলো n প্লাস এল এর যোগফল। তাহলে যে কোনো অরবিটালে শক্তির মান হচ্ছে n প্লাস এল এর যোগফল। তাহলে আমরা দেখি 1s 2s 1s অরবিটালের শক্তির সংখ্যা কত, 2s অরবিটালের কত। 1s অরবিটালের শক্তির সংখ্যা 1s এর n = 1, l এর মান 0, তাহলে 1s এর শক্তির সংখ্যা শক্তির মান n প্লাস l, তাহলে n = 1s এর ক্ষেত্রে 1s এর শক্তির মান 1s এর শক্তির মান, n এর মান 1, l এর মান 0 = 1। 2s এর শক্তির মান, 2s এর ক্ষেত্রে n = 2, s এর মান 0, তাহলে 2। 2p এর ক্ষেত্রে 2n এর মান 2, l এর মান 1 = 3। 3s এর ক্ষেত্রে n এর মান 3, l এর মান 0 = 3। 3p এর ক্ষেত্রে n এর মান 3, p এর মান 1 = 4। 3d এর ক্ষেত্রে 3 প্লাস d এর মান 2 = 5। 4s এর ক্ষেত্রে দেখা যায় n এর মান 4, s এর মান 0, তাহলে 4। 4p এর ক্ষেত্রে 4p এর মান 1 = 5। তাহলে এখানে কি দেখা যায়? দেখা যাচ্ছে যে এই যে 4s এর শক্তি 3d এর তুলনায় কম, 4s এর শক্তি 3d এর তুলনায় কম, তাই যে অরবিটালে শক্তির মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। তো এইটারে যদি ক্রম বের করি 4p, তারপরে 4p 4d এর মান হচ্ছে 4 + 2 = 6, আর 4f এর মান 4 + 3 = 7।
তাহলে ইলেকট্রন ইলেকট্রন আসলে কিভাবে প্রবেশ করবে? যে অরবিটালে শক্তির মান কম সেখানে আগে প্রবেশ করবে, যে অরবিটালে শক্তির মান বেশি সেখানে পরে প্রবেশ করবে। যদি দুটি অরবিটালের শক্তির মান সমান হয় প্রথমে তাহলে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। তাহলে এখানে দেখো 4s আর 3p এর শক্তির মান সমান, তাহলে কি করবে? প্রথমে ইলেকট্রন যেই শক্তি স্তরে n এর মান কম সেখানে আগে প্রবেশ করবে, তাহলে 3p তে প্রথমে প্রবেশ করবে, তারপরে 4s এ প্রবেশ করবে। হ্যাঁ, তাহলে যদি আমরা প্রথমে যে অরবিটালে শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, তো 1s এর শক্তি কম প্রথমে এটাতে প্রবেশ করবে, তারপর 2s, তারপর হচ্ছে 2p। এখানে 2p আর 3s দুটোটারই শক্তি একই, কিন্তু যেহেতু 2p এ n এর মান কম, 3s এ n এর মান বেশি, তাই প্রথমে 2p এ প্রবেশ করবে 2p, তারপর 3s, তারপর কি 3p, 3s 3p 4s 3d, 4s, তারপরে হচ্ছে 3d, তারপরে হচ্ছে 4p। এখানে 4s আগে 4s এর শক্তির মান হচ্ছে 4, আর 3d এর শক্তির মান হচ্ছে 5। 4s এ শক্তি কম, তাই 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে, 3d তে পরে প্রবেশ করবে। এই ইলেকট্রন প্রবেশের একটা শর্টকাট মনে রাখার একটা কৌশল আছে, তোমরা এগুলো তুলে নাও, আমি তারপরে কৌশলটা লিখে দেই। আশা করি তুলে নিছো। তো কৌশলটা হচ্ছে SS PS PS DPS DPS FDPS FDPS FDPS, তাহলে এখানে SS PS PS DPS DPS FDPS FDPS। তো এটা হলো শক্তির সূত্র, দেখা যাবে এস এই অনুযায়ী হয়। তো এস প্রথমে শুরু হয় 1s, তারপরে 2s, পি যেহেতু 2p শুরু হয় কত দিয়ে? 2p শুরু হয় 2 থেকে, তাহলে না আগে এসটা পূরণ করি, তারপরে 3s 4s 5s 6s 7s 8s, 2p শুরু হয় 2 থেকে, তাহলে 2p 3p 4p 5p 6p 7p, আর ডি শুরু হয় 3 থেকে, তাহলে 3d 4d 5d 6d, আর এফ শুরু হয় কত? 4 থেকে, তাহলে কই 4f 5f। তো এইটাই তো 1s এ সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে, 1s2 2s2, পিতে হইল 6টি, s2 পিতে 6টি,
টু, থ্রি ডিতে হচ্ছে 10টি, ডিতে 10, পিতে 6, এসে 2, ডিতে 10, পিতে 6, এসে 2, এফতে 14টি, ডিতে 10টি, পিতে 6টি, এসে 2টি, এতে 14টি, ডিতে 10টি, পিতে 6টি, এসে 2টি। এইভাবে ইলেকট্রনগুলো বসে। তাহলে আমরা এই শর্টকাটটি ব্যবহার করে সহজেই কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস বের করতে পারবো। তো কয়টা উদাহরণ দেওয়া যাক দেখি। প্রথমে একটা বড় সড়ো দেব। লেড হচ্ছে 82, পিবি 82। তো এগুলা মিশিয়ে দিই। আশা করি লিখে নিছো এসএস, পিএস, ডিপিএস, এফডিপিএস। তো প্রথমে আমরা কি ক্যালসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা বের করি, ক্যালসিয়ামের ইলেকট্রন প্রোটন সংখ্যা 20, তাহলে ইলেকট্রন সংখ্যাও 20টা। তাহলে কিভাবে লেখা যায়? এস 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 পি এস পি এস, তাতেই হয়ে যাওয়া কথা। ডিপিএসও লিখে দেই, ডিপিএস। ওটুকু জানাতে এস, প্রথমে এস শুরু হয়ে যাচ্ছে 1s, 2s, 3s, 4s, 5s। পি শুরু হয় 2 থেকে, 2p, 3p, 4p, আর ডি শুরু হয় 3d। তাহলে প্রথমে এসে ইলেকট্রন বসে 2টা, এসে 2টা, পিতে 6টা, এসে 2টা, পিতে 6টা, এসে 2টা, তাতে দেখা যায় 20টা হয়ে গেছে। তাহলে 2 2 4, 4 6 10, 10 আর 2 12, আর 6 18, আর 2 20টা। তাহলে এগুলো লাগে না। তো খুব সহজেই আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস বের করতে পারি। এসপি, তারপরে ধরো টাইটানিয়াম 22। টাইটানিয়ামেরটা কিভাবে লেখা যায়? 1s2, 2s2, ডাইরেক্ট না লিখি, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। এস এস পি এস পি এস ডিপিএস, তাতে হয়ে যাবে। তাহলে 1s, 2s, 3s, 4s, 5s, 2p, 3p, 4p, আর 3d। তাহলে ইলেকট্রন সংখ্যা 22টা। তাহলে 2টা, এসে 2টা, এসএস, পিতে 6টা, এসতে 2টা, পিতে 6টা, এসতে 2টা। তাহলে কত? 20টা হইলো। ডিতে 2টা, তাহলে পিডি লাগে না, পিএস লাগে না। তাহলে 2 2 4, 6 10, আর 8 18, আর 2 20, আর 2 22। তবে এভাবে খুব সহজে আমরা ইলেকট্রন বিন্যাস বের করতে পারি। তো এখন আমরা দুইটা ছোট ছোট দেখলাম, একটা বড় দেখি। লেডের দেখি।
লেড পিবি হচ্ছে 82টা ইলেকট্রন। তাহলে এস এস পিএস পিএস এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফ ডি পিএস এফ ডি পিএস। তাহলে 1s 2s 3s 4s 5s 6s 7s 8s। আরে 2 পি হয়, শুরু হয় 2 থেকে, 2p 3p 4p 5p 6p 7p। দেখা যায় কি তো পি শেষ, এখন ডি। ডি শুরু হয় 3 থেকে, 3d 4d 5d 6d। তারপরে হচ্ছে এফ। এফ শুরু হয় কত থেকে? 4 থেকে, 4f 5f। তো এখন ইলেকট্রনগুলো দিয়ে দিই। 1s এ 2টা, 2s 2টা, পিতে 6টা, s এ 2টা, পিতে 6টা, s এ 2টা, ডিতে 10টা, পিতে 6টা, s এ 2টা, ডিতে 10টা, পিতে 6টা, s এ 2টা, এফতে 14টা, ডিতে 10টা, পিতে 6টা, s এ 2টা। তো কত হয় দেখি হিসাব করে। 4 10 20 30 40 54 56 74 80। অনেক দূর গেছে। 80 আর পিতে হচ্ছে 2টা, 82। তাহলে কত? আরেকবার এগুলো আর লাগবে না। 2 4 6 10 12 18 20 30 36 38 48 54 56 74 80 82। তো খুব সহজেই আমরা এই ট্রিকটা ব্যবহার করে ইলেকট্রন বিন্যাস বের করে ফেলতে পারবো। এছাড়া অন্য আরেকটা নিয়ম আছে, ওইটা দিয়েও বের করা যায়। ওইটা এসএসসিতে ব্যবহার না করাই ভালো। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বের করা। তাহলে আমরা নিষ্ক্রিয় গ্যাস জানি যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। রেডনটা তো ব্যবহার হয় না অতটা। তাহলে হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা, 2, নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন হচ্ছে 236, জেনন 54। এগুলোর ইলেকট্রন বিন্যাস বের করব। বের করে ধরো নিয়নের যদি ইলেকট্রন বিন্যাস বা আর্গনের বের করি। 1s2 2s2 2p6 3s2 3p6। 2 4 10 6 18। এটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। তো আমরা জানি আর্গনের বের দিয়ে স্ক্যান্ডিয়াম, ধরো স্ক্যান্ডিয়ামের বের করি। স্ক্যান্ডিয়াম কত? 21। স্ক্যান্ডিয়াম 21। তাহলে এভাবে লেখা যায় যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে কত লেখা যায়? PSPSD। তাহলে কত? 4s 3d 2 20 দিতে 1। তো এটার চাইতে
ওই নিয়মে ভালো, ওই নিয়মে করাই ভালো। এটাই করলে প্রথমে প্রথমে ঝামেলা হবে, পরে প্র্যাকটিস করতে করতে এই নিয়মে করতে পারবা। তো এখন ইলেকট্রন বিন্যাসের যদি সব কিছুরই ব্যতিক্রম থাকে, সেই রকম ইলেকট্রন বিন্যাসেরও ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? যে অর্ধপূর্ণ ও পূর্ণ অরবিটাল সুস্থিত থাকে, খালি থাকা বা সাধারণের চেয়ে বা দুইটা, যদি ধরো পিতে অরবিটাল, পিতে হলো ইলেকট্রন থাকতে পারে 6টি, পিতে হচ্ছে 3টে রুম, বক্স 1 2 3। তো পিতে যদি ইলেকট্রন থাকে 2টা, ধরো এরকম করে 2টা থাকে, আর যদি এরকম করে 3টা, এরকম 1টা 2টা 3টা থাকে বা 6টা থাকে, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। যদি 6টা থাকে তাহলে এইটার চাইতে এইটা বা 4টা ইলেকট্রন থাকে, তাহলে এইটার চাইতে এইটা বেশি সুস্থিত, বা 2টা ইলেকট্রন থাকলে এই 2টার চাইতে অর্ধপূর্ণ বেশি সুস্থিত, অর্ধপূর্ণ বা পূর্ণ বেশি সুস্থিত থাকে। এটা হচ্ছে স্টেবল অবস্থা। ইলেকট্রনগুলো এইভাবে থাকতে ভালোবাসে। তাহলে একই অরবিটালের পিওডি, একই উপশক্তি স্তরে পিওডি অরবিটালগুলো অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণ রূপে কি ইলেকট্রন দ্বারা কি পূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাসটি বেশি সুস্থিত হয়, বেশি স্টেবল হয়। তাই পর্যায়ে ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম দেখা যায়, যেমন ক্রোমিয়াম, তারপরে কপার, সিলভার, গোল্ড। মানে কপারের গ্রুপ, পর্যায় শ্রেণী যখন পড়বা, যে কপারের গ্রুপ, কপার, সিলভার, গোল্ড, রনজেনিয়াম, এইগুলো ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম হয়। অন্যদিকে ক্রোমিয়াম, মলিবডেনাম, এগুলোতেও পর্যায় সারণীর ব্যতিক্রম হয়। তো এই দুটো যদি আমরা দেখি, তাহলে প্রথমে হচ্ছে ক্রোমিয়াম 24। তো এর ইলেকট্রন বিন্যাস কেমন হওয়ার কথা? এস এস পি এস পি এস ডি। তাহলে কত হয়? 1s 2s 3s 4s 2p 3d 3d 3p 3d। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তাহলে কত হইল? 4 10 20, আর এখানে 4টা। কিন্তু ডি অরবিটালটা কেমন? ডি অরবিটালের ঘর সংখ্যা হচ্ছে 5টা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, আর এসে ঘর সংখ্যা হচ্ছে 1টা। তাহলে এটা হচ্ছে 3d। এটা হচ্ছে 4s, 4s এ ইলেকট্রন সংখ্যা 2টা, ডিতে 4টা, 1 2 3 4। এখানে একটা ঘর ফাঁকা আছে, তাই অর্ধপূর্ণ বা পূর্ণ হলে বেশি সুস্থিত থাকে। তাই 4s থেকে একটা ইলেকট্রন এখানে থ্রি ডিতে আসবে, তাহলে বেশি অধিক সুস্থিত হবে। এটাও অধিক সুস্থিত হবে, এটাও অধিক সুস্থিত হবে। তাই কেমন হবে পরের অবস্থায়? 1 2 3 4, 1 2 3 4 5 6। এটা হচ্ছে 3d5, এটা হচ্ছে 4s1 4 2। তো এরকম হয়। তাহলে ক্রোমিয়ামের আসলে এটা হচ্ছে রং। ক্রোমিয়ামের অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ হলে বেশি সুস্থিত হওয়ার কারণে পর্যায়ে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস এরকম হবে: 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d
5। এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে ব্যতিক্রম। আর একটা হচ্ছে কপার, একটা হচ্ছে কপার। তো কপারের ইলেকট্রন সংখ্যা 19। কপার 29। তাহলে কপারের ইলেকট্রন কেমনে হওয়ার কথা? এস এস পি এস পি এস ডি। তাহলে ইলেকট্রন 1 2 3 4, 2p 3p 3d। তো কেমনে হওয়ার কথা? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত? 3d, ও সরি dd লাগছে, 3d কত? 9। হ্যাঁ, 1s2 2s2 2 2 4 6 10 18 20 29। তো দেখা যাচ্ছে ডিতে এলো আর একটা হলে পূর্ণ হয়, আর এস এলো আর একটা ইলেকট্রন দান করলে এটা অর্ধপূর্ণ থাকে। তাই 3d এলো অধিক সুস্থিতির কারণে, 10টা ইলেকট্রন অধিক সুস্থিত হয়, তাই 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়। তাহলে ইলেকট্রন বিন্যাস এই দেখেন, দেখাই। সাধারণ অবস্থায় যে 2 3 4 এরকম থাকে, পরে 1 2 3 4 এরকম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা, এটা এইরকম থাকে। এটা হচ্ছে 3d9 4s2। তো পরবর্তীতে অধিক সুস্থিতি মানে অর্ধপূর্ণ বা পূর্ণ হলে অধিক সুস্থিত হয়, তাই 4s থেকে 3d একটা ইলেকট্রন নিয়ে নেয়। তাহলে কেমন হয়? ইলেকট্রন বিন্যাস এরকম হয়। তাহলে 3d10 4s1। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণভাবে এইরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম না হয়ে এরকম হয়। কপার 29 এস এস পি এস পি এস ডি 1s 2s 3s 4s 2p 3p 3d 2 2 6 2 6 1 10। তো এটা হচ্ছে কারেক্ট। তো ব্যতিক্রম হচ্ছে পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আমরা দুইটা লক্ষ্য করা যায়, হলো কপার আর ক্রোমিয়াম। এই পর্যায় সারণী যখন পড়বা, এই কপার আর ক্রোমিয়াম গ্রুপের যেগুলো মৌল আছে এগুলো ব্যতিক্রম দেখায়, আর অন্যান্য মৌলগুলো এই ব্যতিক্রমগুলো দেখায় না। যেমন ক্রোমিয়ামের নিচে আছে মলিবডেনাম, কপারের হচ্ছে কপার, সিলভার, গোল্ড, রন্টেনিয়াম। এই 6টা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখায়। তোমাদের বইয়ে মূলত ক্রোমিয়াম আর কপারটা দেওয়া আছে। আর একটা টপিক পরে আজকে ছেড়ে দেব, আশা করি তুলে নেছো ওগুলা। আরেকটা টপিক হচ্ছে আসলে 2D আর 3F সম্ভব কি না, এগুলো অনুধাবনমূলক প্রশ্নে আসে। 2D ও 3F সম্ভব কি না, তো আশা করি তুলে নেছো। 2D ও 3F সম্ভব কি না। আমরা জানি কোনো একটি প্রধান শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর থাকে তার একটি সূত্র আছে। তাহলে প্রধান শক্তি স্তর ইজ ইকুয়াল n হলে উপশক্তি স্তর হবে 0 থেকে
n মাইনাস ওয়ান পর্যন্ত। তাহলে আমরা 2 এর ক্ষেত্রে কি কি অরবিটাল থাকতে পারে, তো n ইজ ইকুয়াল 2 হলে l এর মান হবে n মাইনাস ওয়ান, তাহলে 2 মাইনাস ওয়ান ইজ ইকুয়াল ওয়ান একটা, তাহলে l ইজ ইকুয়াল হবে 0,1, তাহলে এস পি। ডি হবে না, কারণ উপশক্তি স্তরে এটা আমরা জানি ডি এর হলো এল এর মান, উপশক্তি স্তরের মান হচ্ছে 2, কিন্তু এখানে 2 নাই, n ইজ ইকুয়াল 2 হলে 1, এস পি হবে, ডি হবে না। তারপর একইভাবে যদি 3f সম্ভব কিনা, n ইজ ইকুয়াল 3f 3 হলে l এর মান হবে n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল 3 মাইনাস ওয়ান ইজ ইকুয়াল 2, তাহলে l এর মান হচ্ছে 0,1,2, তাহলে এস পি ডি। তাই 3fও সম্ভব না, কারণ আমরা জানি যে শক্তি স্তর, প্রত্যেক উপশক্তির প্রধান শক্তি স্তর n হলে উপশক্তির সংখ্যা হচ্ছে 0 থেকে n মাইনাস ওয়ান। যে এস যেমন হলো যে এস এল এর মান 0 হলে এটা হচ্ছে এস অরবিটাল, আর এল এর মান 1 হলে পি অরবিটাল, এন এর মান 2 হলে 3, এল এর মান 2 হলে ডি অরবিটাল, আর এল এর মান 3 হলে এফ অরবিটাল। যেহেতু n ইজ ইকুয়াল টু 0 1, এল এর মান 0 1, তাই সেখানে সর্বোচ্চ এস পি থাকতে পারে, ডি থাকবে না। আর n ইজ ইকুয়াল 3 হলে এল এর মান 0 1 2, তাই হলো এস পি ডি 3 নাই, সেহেতু এফ নাই, তাই 3fও সম্ভব না, 2ডিও সম্ভব না। আর তোমাদের লেকচারটা কেমন লাগলো তোমরা কমেন্টে লিখতে পারো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকা বেল আইকন ক্লিক করতে পারো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।